আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নাম হামিম আল রাফি। পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে। তো আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের একটি পূর্ণাঙ্গ গাইডলাইন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং আজকের এই ভিডিওতে থাকছে ১. মার্কস ডিস্ট্রিবিউশন, নম্বর বন্টন এবং কোয়েশ্চেন প্যাটার্ন, প্রশ্নের ধরন। ২. বুকস, যে আমাদের কি বই কিনা দরকার। সাধারণত অনেকের প্রশ্ন থাকে কি বই কিনবো, কি গাইড কিনবো, কি টেস্ট পেপার কি কিনবো, এই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপরে একটি পূর্ণাঙ্গ গাইডলাইন, একটা ছাত্র যে কলেজে ভর্তি হলো, কলেজে ভর্তি হওয়া থেকে শুরু করে এক্সাম পর্যন্ত এবং এক্সামের হলে সে কিভাবে কি করবে এ বিষয়ে আমরা একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এই ছোট্ট ভিডিওতে। তো আশা করি আপনারা সবাই ভিডিওটা পুরোপুরি দেখবেন। আচ্ছা, মার্কস ডিস্ট্রিবিউশন, নম্বর বন্টন প্লাস কোয়েশ্চেন প্যাটার্ন, প্রশ্নের ধরন। এই এক্সামে সাধারণত ১০০ মার্কের এক্সাম হয়, সাধারণত ২ ভাগে বিভক্ত। এক হচ্ছে রিডিং ৬০ মার্ক, ২ হচ্ছে রাইটিং ৪০ মার্ক। আচ্ছা, রিডিং পার্ট 1 রিডিং নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করি। ৬০ মার্কের এখানে সাধারণত সিন প্যাসেজ বলতে আমাদের একটা মূল বই ইংলিশ ফর টুডে, সেখান থেকে কিছু প্যাসেজ লেখা থাকে। ওই প্যাসেজগুলো থেকে কিছু প্রশ্ন আসে এবং কিছু প্রশ্ন আসে আনসিন প্যাসেজ বলতে ইংলিশ ফর টুডেতে ওইগুলো হচ্ছে ওই প্যাসেজগুলো, ওই গল্পগুলো, ছোট ছোট স্টোরিগুলো, এগুলো ওই ইংলিশ ফর টুডে বইয়ে আমরা পাবো না। এমনি এটা আমাদের আহ বাহিরের কোনো একটা গল্প থেকে আসে, এগুলো আনসিন প্যাসেজ বলা হয়। তো এগুলোতে কিভাবে কি আসে, প্রশ্ন আসে, এই বিষয়ে সুন্দর করে এখানে লেখা আছে। এইখানে আমি এক্সপ্লেন করতে গেলে আরো বেশি কমপ্লেক্স লাগবে। একটু ভিডিওটা পজ করে যদি কেউ একটু পড়ে নেয় তাহলে ভালো হবে, বা স্ক্রিনশট নেওয়া যেতে পারে। আচ্ছা, তারপরে পার্ট টুতে গাইডেড রাইটিং বা রিটেন পার্ট বলা যেতে পারে সহজে। এখানে কোশ্চেন নাম্বার 7 হচ্ছে, এটা সহজে বলে দিই, প্যারাগ্রাফ রাইটিং। কিছু প্রশ্ন থাকবে, প্রশ্নের উত্তরের মাধ্যমে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। কমপ্লিটিং স্টোরি থাকবে কোশ্চেন নাম্বার 8-এ। কোশ্চেন নাম্বার 9 থাকবে ইনফর্মাল লেটার অথবা ইমেল। হয় হয় ইমেল লিখতে হবে, না হয় ইনফর্মাল লেটার লিখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 10 হচ্ছে অ্যানালাইজিং ম্যাপস, গ্রাফস, চার্টস। সাধারণত ম্যাপস আমি কখনো দেখি নাই। চার্টস অথবা গ্রাফস এগুলা সাধারণত অ্যানালাইজ করতে বলা হয়। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 11 হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরিজ ও দ্য পোয়েম। পোয়েমের থিমগুলো আমাদেরকে লিখতে হবে। আচ্ছা, শর্ট স্টোরিজ বা পোয়েমের থিম লিখতে হবে, 8 মার্কস। আচ্ছা, মোটামুটি আমরা মার্কস ডিস্ট্রিবিউশন আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছি। এখন আমরা বই নিয়ে আলোচনা করব। সাধারণভাবে আমাদের 3টা বই প্রয়োজন হবে পুরো আমাদের এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের জার্নিতে। এটার জন্য সবার প্রথমে আমাদের এনসিটিভি দেওয়া ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ ফর টুডে মেইন বইটা আমাদের লাগবে। দ্বিতীয়ত নবদূত অথবা চৌধুরী এবং হাসান স্যারের যে কোনো, এই দুটোর মধ্যে যে কোনো একটা বই কিনলেই হবে। অনেকে দেখা যায় নবদূতকে বেশি প্রেফার করে। তো আমার পার্সোনাল ওপিনিয়ন নবদূতটা নিলে ভালো হয়। আচ্ছা, শেষে হচ্ছে 3 নাম্বার হচ্ছে এই এইচএসসি ইংলিশ টেস্ট পেপার পরীক্ষার কয়েক মাস আগে কিনবে। আচ্ছা, ইংলিশ টেস্ট পেপারগুলো দেখা যায় পরীক্ষার কয়েক মাস আগে বিভিন্ন পুরো বাংলাদেশের টপ কলেজগুলো থেকে যে টেস্ট এক্সামে যে প্রশ্নগুলো আসছে ওইগুলো প্র্যাকটিস করা যায়। তো আগে আগে গাইড দেখে দেখে প্রিভিয়াস প্রশ্ন, বোর্ড প্রশ্ন, হ্যান ত্যান যা কিছু আছে সবগুলো আমরা শেষ করে নিব এবং বছরের শেষে আবার হচ্ছে টেস্ট টেস্ট পেপারের যে কোশ্চেনগুলো থাকে ওইগুলো আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন পূর্ণাঙ্গ একটা গাইডলাইন নিয়ে আলোচনা করি। বইয়ের কথা মোটামুটি শেষ। এইচএসসি এইচএসসি ফার্স্ট পেপার স্টাডি টিপস। এই যে আমাদের ইংলিশ ফর টুডে বই আছে, এই বইটা সুন্দর করে পড়তে হবে, হ্যাঁ। পড়ে এখানে যে ওয়ার্ডগুলো আমরা বুঝতে পারতেছি না বা একটু কঠিন মনে হচ্ছে, যেগুলো ওয়ার্ড মিনিং আমরা জানি না, ওটার ওই বিষয়ে আমরা একটা আলাদা একটা খাতা বানাবো। খাতায় ওটার সামর্থক, ওটার মিনিংটা লিখবো, ওটার সামর্থক শব্দ লিখবো, ওটার
সিনোনিমস লিখবো, সমার্থক শব্দ মানে সিনোনিমস, এবং অ্যান্টোনিমস বিপরীত শব্দ, এগুলো আমরা সুন্দর করে লিখে রাখবো। এই ধর এটা করলে আমাদের হচ্ছে এমসিকিউ অংশ, সিন প্যাসেজে এমসিকিউ অংশ, যেটা উপরে আমরা স্টুডেন্টরা হয়তো পজ করে অবশ্যই দেখে আসছেন, তো ওইগুলো আমাদের অ্যান্সার করা খুব সহজ হবে। আচ্ছা, নিয়মিত অনুশীলনের অভ্যাস, একটা কথা বলে রাখি, যে কোনো ক্লাস করেন, যে কোনো কিছু করেন, যা কিছু করেন, আপনি যদি এই গাইড বা নবদূতের গাইডগুলো বের করে ফার্স্টে একটু বইগুলা বুঝে নিয়ে একটু তারপর প্র্যাকটিস না করেন, আপনার কিচ্ছু হবে না, মানে কোনো লাভ হবে না আর কি। সাধারণভাবে আমি ইউটিউবে ক্লাস করলাম, ইংলিশ ফর টুডে ক্লাস করার জিনিস না, একটু হালকা পাতলা বুঝলাম, ওকে ডান, ক্লাস করার প্রয়োজন নেই, কোথাও ক্লাস করার প্রয়োজন নেই। তো মোটামুটি হ্যাঁ, ইমেল কেমনে লিখবো, এই কেমনে লিখবো, সেই কেমনে লিখবো, মোটামুটি হালকা একটা আইডিয়া নাও যেতে পারে, তারপরে শুধু প্র্যাকটিস আর প্র্যাকটিস। আচ্ছা, এটার জন্য নিয়মিত বেস্ট কেস সিনারিও আমরা প্রতি সপ্তাহে একটা করে পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিব। আচ্ছা, তারপরে পরীক্ষার হলের জন্য গুরুত্বপূর্ণ টিপস, পরীক্ষার হলে আমরা কিভাবে কাজ করব, লেখার মান উন্নত করা, সুন্দর করে লিখবো, গাঢ় করে লিখবো, চকচকা ঝকঝকা করে লিখবো, তাই না? তারপরে খাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, হিজিবিজি কাটাকাটি ওভার রাইটিং করা যাবে না। ঠিক আছে, এটা আমরা সাধারণভাবে বুঝি, এগুলো মেনটেন করব। আরেকটা জিনিস হচ্ছে ব্যাকরণগত ভুল এড়িয়ে চলুন। যেহেতু আমরা বাংলা ভার্সনের বেশিরভাগই বাংলা ভার্সন স্টুডেন্ট হয়, ইংলিশ একটু কাঁচা হয়, গ্রামাটিক্যাল মিস্টেক অনেক সময় হয়, তো এই জিনিসগুলো ইংলিশ প্র্যাকটিস বেশি বেশি করতে হবে। হ্যাঁ, এবং প্র্যাকটিস করার মাধ্যমগুলো প্রিভিয়াস প্রশ্নগুলো সলভ করার মাধ্যমে মক টেস্টগুলো দিয়ে দিয়ে আমাদের এই প্র্যাকটিসগুলো করতে হবে। অন্যভাবে ইংলিশ মুভি, হ্যান্ড মুভি, ত্যান মুভি, এভাবে ইংলিশ শেখা যায়, সমস্যা নাই, বাট আমাদের এক্সামে ক্যারি ওভারটা ডাইরেক্টলি হবে না, ইনডাইরেক্টলি হলে হতে পারে। যাই হোক, তো ব্যাকরণগত ভুল এড়িয়ে চলুন, এবার এটার কারণে আমরা প্রিভিয়াস প্রশ্নগুলো হ্যান ত্যান বেশি বেশি পড়বো, ইংলিশ বইটা বেশি বেশি পড়বো, তাহলে ইনশাল্লাহ ধীরে ধীরে আমাদের ব্যাকরণগত ভুলগুলো এমনিতেই চলে যাবে। আচ্ছা, বানানের ভুলের ব্যাপারে সতর্ক থাকুন, বানান যেটা সাধারণভাবে ভুল হয় না, এইগুলো আমরা খেয়াল রাখবো, এগুলো আমরা একটু ঠিকঠাক করার চেষ্টা করব। আচ্ছা, মোটামুটি এই ছিল আমাদের গাইড, আজকের মতো এইটুকুই, ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।